Assalamu alaikum salam. Good afternoon, everyone. I wish all of you are having a great day. So, in the beginning of the class, I would like to give you a big thanks for joining with us. This is Mahmoudul Karim, your English teacher. Alright, so আমরা জানি যে আজকে আমাদের ষষ্ঠ শ্রেণীর ক্লাস, সেটি হচ্ছে প্রথম ক্লাস, যেটি হচ্ছে আমাদের ইংরেজি ক্লাস। সো আশা করি সবাই ভালো আছেন। সো আমাদের কি মনে আছে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? অলরাইট, সো প্রথমেই আমি স্লাইডটি শেয়ার করে দিচ্ছি। তো গত ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে রিমেডিস নিয়ে, যে আমাদের অনেক রকম রিমেডিস আছে, যেমন আমাদের ট্রেডিশনাল রিমেডি। দেন আমরা পড়েছিলাম কি সম্পর্কে, আমাদের যে ট্রেডিশনাল রিমেডি গুলো আছে, দেন আমাদের যে মডার্ন রিমেডি গুলো আছে সে সম্পর্কে আমরা পড়েছিলাম, এবং সে সম্পর্কে আমরা একটি অনেক বড় প্যাসেজ পড়েছিলাম, এবং সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছিলাম, এবং সেখান থেকে আমরা বেশ কিছু কোশ্চেন অ্যান্সারও পড়ে ফেলেছিলাম। সো আজকেও আমরা সেম চ্যাপ্টারটি পড়তে যাচ্ছি, এন্ড we gonna be learning more about remedies. All right, so আমরা কি আজকের ক্লাসের জন্য রেডি? All right, আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। আচ্ছা, সো প্রথমেই হচ্ছে গিয়ে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে গিয়ে রিমেডিস এর মধ্যে আমরা বেশ কিছু জিনিস পড়েছিলাম। সেটার মধ্যে ছিল যেমন আমাদের কিছু রিমেডিস বোতলের মধ্যে থাকে, কিছু রিমেডিস থাকে বক্সের মধ্যে, কিছু থাকে ক্যানের মধ্যে, কিছু থাকে প্যাকেজের মধ্যে, কিছু আবার থাকে টিউবের মধ্যে। সো আমরা বেশ কিছু এগুলো সম্পর্কে পড়েছিলাম। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এখানে ছোট্ট একটি ফিল ইন দ্য গ্যাপস আছে আমাদের বইয়ের মধ্যে। আমরা স্টার্ট করব এই ফিল ইন দ্য গ্যাপসটি দিয়ে। সো আমরা ঝটপট করে প্রথমেই এই ছোট্ট ফিল ইন দ্য গ্যাপসটি পূরণ করে ফেলি। অলরাইট, তো সবাই তো স্লাইডটি দেখতে পাচ্ছেন, রাইট? অলরাইট, স্লাইডটি যেহেতু দেখতে পাচ্ছি, আমাদের ছোট্ট একটি কুইজ আছে, সেটি আমরা কমপ্লিট করে ফেলি। সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি বোতল, তারপর দেখতে পাচ্ছি বক্স, তারপর দেখতে পাচ্ছি এখানে একটি ক্যান। ক্যান মানে তো আমরা জানি, আমরা ক্যান যেটাতে করে কোক অথবা স্প্রাইট নরমালি থাকে, আমরা ওরকম ভাবে চিনতে পারি। প্যাকেজ, দেন আমরা একটি টিউব, যেটাকে আমরা টিউব হিসেবে চিনি, যে বিভিন্ন প্রকার মলম অথবা অয়েন্টমেন্ট গুলো থেকে থাকে। সো ফার্স্ট আমরা কি দেখতে পাচ্ছি, এক নম্বরে এ ড্যাশ অফ অয়েন্টমেন্ট। অলরাইট, অয়েন্টমেন্ট মানে কি? অয়েন্টমেন্ট মানে হচ্ছে মলম। তো মলমটা অ্যাকচুয়ালি কোথায় থাকে? মলমটা থাকে হচ্ছে আমরা সবাই জানি টিউবে। সো আমরা এটা কি লিখতে পারি? উই ক্যান রাইট ইট এ টিউব অফ অয়েন্টমেন্ট, রাইট? এ টিউব অফ অয়েন্টমেন্ট। দেন নাম্বার 2 আমরা কি লিখতে পারি? এ ড্যাশ অফ অ্যাসপিরিন। সো অ্যাসপিরিনটা কোথায় থাকে? নরমালি কিন্তু অ্যাসপিরিনটা বোতলের মধ্যে থাকে। সো আমরা লিখতে পারি এ বটল অফ অ্যাসপিরিন। বেশ কয়েকজন হাত তুলে ফেলেছেন, তার মানে তাদের লেখা হয়ে গেছে। অলরাইট, সো যাদের লেখা হয়ে গেছে তারা অবশ্যই এখান থেকে কারেক্ট করে নিব যদি কারো কোনো কনফিউশন থাকে। অলরাইট, সো নাম্বার 3 এ প্যাকেজ অফ ব্যান্ডেজ। নাম্বার 4 এ ক্যান অফ ফুড স্প্রে। নাম্বার 5 a box of tissue. All right, একেবারে ইজি ছিল। সো ক্যান আই শো ইউর হ্যান্ড হাউ মেনি অফ ইউ ক্যান রাইট ইট প্রপারলি? কে কে এটা 5টি কারেক্ট করতে পেরেছেন? অলরাইট, থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম আমাদের মধ্যে 5টি কারেক্ট করে ফেলেছেন। অলরাইট, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে রাইট 5 সেন্টেন্সেস ইউজিং দ্য অ্যাবভ ফ্রেজেস। এই যে আমরা পড়লাম এ টিউব অফ অয়েন্টমেন্ট, এ বোতল অফ অ্যাসপিরিন, এ প্যাকেজ অফ ব্যান্ডেজ, এই যে ফ্রেজগুলো, এই ফ্রেজগুলো দিয়ে আমরা নিজেদের মতো করে 5টি বাক্য লিখব। নাও ইউ হ্যাভ টু রাইট 5 সেন্টেন্সেস ইউজিং দোজ ফ্রেজেস। অলরাইট, সো আমরা ঝটপট লিখে ফেলি। যেমন আমি প্রথমে একটাতে আপনাদেরকে হেল্প করে দেই। I can write that I need a tube of ointment, right? I need a tube of ointment, আমি এটা লিখতে পারি। সো এখানে আরো 4টি আছে, এই 4টি ইউজ করে আপনারা 4টি ফ্রেজ লিখে ফেলেন। Whatever you can write, whatever you can think. All right, যেটা মাথায় আসছে, whatever you can write, whatever you can think, just write it. A bottle of aspirin, what can I write? He wants a bottle of aspirin, something like that. আমরা অনেক কিছু লিখতে পারি। অলরাইট, আমি দেখতে পাচ্ছি সবাই খুব মনোযোগ দিয়ে লিখছেন। নাকিব এন্ড নাদিম খুব মনোযোগ দিয়ে লিখছেন। অলরাইট, বন্যা রাফিন।
আচ্ছা, আমরা বেশ কিছু স্টুডেন্টের আই ডোন্ট নো, মনে হচ্ছে ক্যামেরা দুই একজনের অফ দেখতে পাচ্ছি। কারণ যদি ক্যামেরা অফ থাকে তাহলে আমরা কিন্তু আমাদের ক্যামেরাটি অন করে আমাদেরকে দেখাতে পারি। তো স্টুডেন্টদেরকে দেখলে, বন্ধুদেরকে দেখলে সবারই একটু পড়াশোনা করতে বেশি ভালো লাগে। অলরাইট, আমার মনে হয় সবাই অলরেডি লিখে ফেলতে পেরেছেন। এ প্যাকেজ অফ ব্যান্ডেজ দিয়ে, তারপর আছে এ ক্যান অফ ফুড স্প্রে, এ বক্স অফ টিস্যু। কার কার হয়ে গেছে আমাকে একটু হ্যান্ড রেজ করে দেখাবেন যে পাঁচটি লিখতে পেরেছেন। You don't need to think about the sentence correct or wrong. Just write what you can write. All right? Okay. So আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন অলরেডি লিখে ফেলেছেন। সো আমি যদি চিন্তা করি আমার মতো করে, what can I write? যদি আমি আপনাদের জায়গায় থাকতাম আমি কি লিখতে পারতাম? So I can write I need a tube of ointment, as I said before. Then I can write she will purchase a bottle of aspirin. She will purchase a bottle of aspirin. See, the sentence structure is different from the first one. She will purchase a bottle of aspirin. Number 3, আমরা কি লিখতে পারি? You have lost a package of band-aids. আমরা যারা টেন্স জানি তারা কিন্তু একটু খেয়াল করে দেখতে পারবো, আমরা কিন্তু এক একটা সেন্টেন্স এক একটা টেন্সে লিখেছি, রাইট? তো আমরা তো টেন্স সম্পর্কে অবশ্যই সবাই খুব ভালো জানি, পড়ে এসেছি। You have lost a package of bandage. তারপর আমরা কি লিখতে পারি? He wanted a can of food spray. He wanted a can of food spray. সে এক ক্যান ফুড স্প্রে চেয়েছিল। My friend needs a box of tissue paper. My friend needs a box of tissue paper. আমার বন্ধুর এক বক্স টিস্যু পেপার দরকার। অলরাইট, আমি আশা করি সবাই খুব সুন্দরভাবে লিখেছেন। যারা লিখেছেন আমি কি কয়েকজনেরটা একটু দেখতে পারি? আমাকে যদি খাতাটা একটু সামনে এনে দেখান, যারা যারা লিখে ফেলেছেন আমি একটু দেখতে চাই। অলরাইট, মাইমুন সুন্দর লিখেছেন, থ্যাংক ইউ। অলরাইট, যারা লিখেছেন থ্যাংক ইউ, সবাই খুব সুন্দর হয়েছে যারা লিখেছেন। অলরাইট, সো এখন আমরা যেটা পড়বো, প্যাসেজের ডি নাম্বারে ছোট একটি প্যাসেজ আছে, এই প্যাসেজটা আমরা পড়বো। কেন প্যাসেজটা আমরা পড়বো? হোয়াট ইজ দ্য পারপাস? প্যাসেজটা পড়বো, দ্য রিজন ইজ, আমরা তো এতক্ষণ অনেক কিছু সম্পর্কে জানলাম যে কিভাবে আমরা কোন টাইপের রেমেডিস ইউজ করতে পারি, ন্যাচারাল রেমেডিস অর ট্রেডিশনাল রেমেডিস, হোয়াট শুড উই ইউজ, এটা আমরা জানলাম। তারপর আমরা জানতে পারলাম যে রেমেডিস গুলোর কন্টেইনার গুলো কি কি থাকে, কোন রেমেডিসটা কোথায় থাকে। এখন I need a remedy, I need to purchase that from a shop or from a pharmacy, right? So I need to go to a shop, I need to go to a pharmacy, I have to talk with the pharmacist, right? তার সাথে আমাকে কথা বলতে হবে। So how can we talk? আমরা কিভাবে তার সাথে কথা বলতে পারি ইংরেজিতে? আমি কিভাবে তাকে বলতে পারি যে I need a bottle of aspirin, do you have it? কিভাবে বলতে পারি? So there are some rules. So আমরা এই প্যাসেজটা থেকে একটু শর্ট করে জানবো যে সাধারণত কি কি শব্দগুলো অথবা কোন স্ট্রাকচার গুলো নরমালি আমরা ফলো করে থাকি, দেন এটা সম্পর্কে আমরা বিস্তারিত একটু পরে জানবো প্যাসেজটা পড়ে। সো আমরা জাস্ট একটা প্যাসেজ পড়ে দেখি যে এখানে কি লেখা আছে, কি কথা বলছে তারা অ্যাকচুয়ালি। সো ফার্মাসিস্ট বলছে, গুড মর্নিং, ক্যান আই হেল্প ইউ? ফার্মাসিস্ট বলছে যে হাই, গুড মর্নিং, হ্যালো, ক্যান আই হেল্প ইউ? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? মিস্টার আরমান তখন বলছে, মিস্টার আরমান হচ্ছে তাহলে যে ওষুধ কিনতে গিয়েছে তার নাম হচ্ছে মিস্টার আরমান। ডু ইউ হ্যাভ এনিথিং ফর ড্রাই স্কিন? তোমার কি ড্রাই স্কিনের জন্য কোনো কিছু আছে? Pharmacist বলছে, well, you may try this new body lotion. You may try this new body lotion. It's good. Or you can try this brand of olive oil. Olive oil is also good for dry skin. Olive oil dry skin এর জন্য খুব ভালো, আপনি এটাও ইউজ করতে পারেন। মিস্টার আরমান বলছে, well, I think I will take the lotion. How much is it? ভালো, আমার মনে হয় আমি এই লোশনটা নিতে পারি। How much is it? এটার দাম কত? আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে এই যে আমরা প্যাসেজটা পড়লাম, এখানে কোন কোন জায়গাগুলো স্পেশালি স্ট্রেস দেওয়ার মতো আছে, যে কোন জায়গাগুলো স্পেশালি ফোকাস করা হয়েছে, যেটা আমরা কথা বলার সময় কারো কাছে কোনো জিনিস চাওয়ার জন্য অথবা কারো কাছে হেল্প চাওয়ার জন্য বা কনভারসেশনে আমরা ইউজ করতে পারি। যেমন আমরা বলতে পারি, ফার্স্টে দেখতে পাচ্ছি ক্যান আছে, যেটাকে আমরা ইউজ করতে পারি। তারপর আমাদের মে আছে, যেটাকে আমরা ইউজ করতে পারি। কুড আছে, শুড আছে। সো এগুলো হচ্ছে কমন ওয়ার্ড যেগুলো আমরা ইউজ করে খুব সুন্দর একটা কনভারসেশন করতে পারি, জাস্ট লাইক। সো এই প্যাসেজ অনুসারে যদি আমি বলে থাকি, এই চারটা ওয়ার্ড আছে আমাদের, ক্যান, কুড, মে, শুড, যে চারটা ওয়ার্ড ইউজ করে আমরা খুব সুন্দর একটা কনভারসেশন করতে পারি, রাইট? সো আমরা তো সবাই জানি যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যান, হোয়াট ইজ দ্য মিনিং অফ কুড, why we use may,
when we use should. আশা করি আমরা এটা সবাই জানি, যদি না জেনে থাকি we will know further about this in this class. So can normally আমরা কোথায় ইউজ করে থাকি? can অর্থ কি? can অর্থ হচ্ছে পারি। could অর্থ কি? could অর্থও পারি। may হচ্ছে পারমিশন সিকিং এর জন্য ইউজ করা হয়, যে আমি এটা করতে চাচ্ছি একটা পসিবিলিটির জন্য, নট পারমিশন। আমি এটা করব, একটা পসিবিলিটি, এটার জন্য আমরা মে ইউজ করে থাকি। শুড, নরমালি শুড বলতে আমরা কি বুঝি? আই শুড ডু ইট, আমার এটা করা উচিত, রাইট? তো আমরা নরমালি এই জিনিসগুলো ইউজ করি। সো এই চারটা ইউজ করে, অথবা এই চারটার সাথে আর দুই একটা অ্যাড করে কিভাবে আমরা একটি কনভারসেশন লিখতে পারি অথবা একটি ডায়লগ লিখতে পারি, সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সো প্রথমে আমাদের বেসিক কিছু জিনিস জানতে হবে। What are the differences among those four words? Actually, এই যে চারটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, এই চারটা ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স গুলো ক্যান, কুড, ক্যান অর্থও পারি, কুড অর্থও পারি, আবার মে সেটাও অলমোস্ট সেম মিনিং এ প্রকাশ পায়। অ্যাকচুয়ালি ডিফারেন্স গুলো কোথায়? where we should use can, where you should use could, where we should use may, right? সো এখন আমরা ডিফারেন্সটা জানবো। সো আমরা কি বুঝতে পেরেছি এখন আমরা কি জানবো এবং কেন জানবো? এটা তো বুঝতে পেরেছি, রাইট? আমরা কি জানতে চলেছি এবং কেন জানতে চলেছি? আমরা জানতে চলেছি ক্যান, কুড, মে, শুড এগুলো ইউজ এবং কোথায় ইউজ করব। সো প্রথমে আমরা একটু ডিফারেন্সে আসি। ডিফারেন্সটা হচ্ছে, আচ্ছা প্রথমে আমরা একটু ডিফারেন্সে আসি। ডিফারেন্সটা হচ্ছে, প্রথমে আমরা জানবো হচ্ছে মে আর হচ্ছে ক্যান সম্পর্কে। মে কখন ইউজ করে থাকি, ক্যান কখন ইউজ করে থাকি, রাইট? আমরা ক্যান ইউজ করে থাকি, ক্যান ইজ ইউজড টু এক্সপ্রেস অ্যাবিলিটি and informally used to ask permission. So আমাদের সেন্টেন্সটা শুনে মনে হচ্ছে একটু কঠিন, কি লেখা আছে এখানে? So you don't need to worry about this, okay? So I will explain what is there. Can is used to express ability and informally used to ask permission. ধরলাম আমার এখানে অনেকজন স্টুডেন্ট আছে, আমি দেখতে পাচ্ছি বর্ণা রাফিনের সাথে আমি কথা বলবো। তো বর্ণা রাফিনকে আমি বলছি যে রাফিন, ক্যান ইউ প্লে ফুটবল উইথ মি? রাফিন, তুমি কি আমার সাথে ফুটবল খেলতে পারো? এই কোশ্চেনটা যে আমি রাফিনকে করলাম, অ্যাকচুয়ালি হোয়াট ডিড আই মিন? আমি ওকে কি মিন করেছি? ক্যান ইউ প্লে ফুটবল, ক্যান ইউ প্লে ফুটবল উইথ মি, যখন আমি তাকে কোশ্চেনটা করেছি তখন আমি তাকে কোশ্চেন করেছি তুমি কি আমার সাথে ফুটবল খেলতে পারো? দ্যাট মিনস তুমি কি ফুটবল খেলতে চাও আমার সাথে? তুমি কি ফুটবল খেলতে চাও আমার সাথে, মানে আমি কিন্তু পারমিশনটা, ও কি চাচ্ছে সেটা আমি জানতে চেয়েছি, যে তুমি কি আমার সাথে ফুটবল খেলতে পারো, তুমি ফুটবল খেলতে চাও। কিংবা আমি তাকে কোশ্চেন করলাম ক্যান ইউ প্লে ফুটবল, ওই জায়গাটাতে মিনিংটা কি আসে? তখন কিন্তু মিনিংটা এসে পড়ে যে তুমি কি ফুটবল খেলতে পারো। সো এখানে কিন্তু দুই টাইপের মিনিং আসে, যেটাই আমার এখানে লেখা আছে। ক্যান ইজ ইউজ টু এক্সপ্রেস অ্যাবিলিটি এন্ড ইনফর্মালি ইউজ টু আস্ক পারমিশন। এখানে একটা পয়েন্ট আছে, ইনফর্মালি ইউজ, এটা হয়তো একটু টার্ম লাগছে, আমরা একটু কঠিন লাগছে, এর পরের স্টেপে আমরা বুঝে যাবো অ্যাকচুয়ালি ইনফর্মালি ইউজ বলতে আমরা কি বুঝি। সো আপাতত আমরা অ্যাবিলিটির কথাটাতে আসি। অ্যাবিলিটি দিয়ে তাহলে কি বলতে হচ্ছে আমি বুঝাতে পেরেছি? আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারি। ইয়েস, আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ডু দিস, রাইট? সো প্রথম সেন্টেন্সটা আমি দেখি, ক্যান ইউ প্লে ফুটবল। এখানে কি বলা হয়েছে? ক্যান ইউ প্লে ফুটবল, এটা দিয়ে বোঝানো হয়েছে ডু ইউ নো হাউ টু প্লে ফুটবল, তুমি কি জানো কিভাবে ফুটবল খেলতে চায়, কিভাবে ফুটবল খেলতে হয়। এখানে কিন্তু অ্যাবিলিটিটার কথা জানতে চাওয়া হয়েছে, যে তুমি কি জানো কিভাবে ফুটবল খেলতে হয়, রাইট? সো ক্যান ইজ ইউজ টু এক্সপ্রেস অ্যাবিলিটি, এটা অ্যাবিলিটির জন্য মেইনলি আমরা প্রকাশ করে থাকি। ক্যান বলতে পারি ক্যান ইউ সুইম, এটা দিয়ে কি বুঝায়? ডু ইউ নো হাউ টু সুইম। ক্যান ইউ সুইম দিয়ে আমরা বুঝাই ডু ইউ নো হাউ টু সুইম, তুমি কি জানো কিভাবে সাঁতার কাটতে হয়। আই ক্যান রান 2 miles in 1 minute, 1 minutes লিখা হয়, সরি 10 minutes, আই ক্যান রান 2 miles in 10 minutes, আমি 2 মাইল 10 মিনিটে চলে যেতে পারি। আমি জানি না এটা বাস্তবে পসিবল কিনা, আমার মাথায় এসেছে, I just wrote it down. Alright, so I can run 2 miles in 10 minutes. 10 মিনিটের মধ্যে আমি 2 মাইল যেতে পারি। ক্যান দিয়ে কিন্তু এখানে অ্যাবিলিটি বোঝানো হয়েছে। সো ক্যান এর ইউজটা আমরা বুঝতে পেরেছি, রাইট? যে ক্যানটা আমরা কখন ইউজ করছি কোন একটা অ্যাবিলিটি প্রকাশ করার জন্য, যে আই ক্যান ডু ইট, হি ক্যান ডু ইট, এরকম। তারপর আমরা আসছি মে এর ব্যাপারে। মে আমরা কখন ইউজ করে থাকি? মে ইজ ইউজড টু এক্সপ্রেস পসিবিলিটি অর আস্ক পারমিশন। অলরাইট, মে আমরা নরমালি ইউজ করে থাকি কোন একটা পসিবিলিটি প্রকাশ করার জন্য, যে আমি এটা করতেও পারি নাও করতে পারি, ডিপেন্ডস অন মি। রাফিন আগামীকালকে ক্লাস করতেও পারে নাও করতে পারে, ডিপেন্ডস অন হিম। অলরাইট, সো এটা আমরা এখনো বলতে পারি না। এটাই হচ্ছে পসিবিলিটির প্রকাশটা।
যে আমি এটা করতেও পারি নাও করতে পারি, রাইট? সো মেয়ের এতটুকু ডিফারেন্স, এতটুকু কনসেপ্ট কি আমরা বুঝতে পেরেছি? মেয়েটা আমরা কখন ইউজ করি? রাইট, ইট এক্সপ্রেস দ্য পসিবিলিটি। যেমন আমরা যদি এক্সাম্পলে যাই, আমরা বলতে পারি মে আই গো টু ওয়াশরুম। এখানে কি বলা হয়েছে? মে আই গো টু ওয়াশরুম, ক্যান ইউ প্লিজ গিভ মি পারমিশন টু গো টু ওয়াশরুম। এখানে কিন্তু পারমিশন চাওয়া হয়েছে। মে আই গো টু ওয়াশরুম, suppose I am asking to my teacher, I am in a classroom, I need to go to the washroom, so I'm telling to my teacher, I am asking for permission to him, right? So I'm saying him that may I go to washroom? আমি তার কাছে পারমিশন চাচ্ছি, স্যার মে আই গো টু ওয়াশরুম। এখানে কিন্তু পুরোপুরি পারমিশন চাওয়া হয়েছে। সো মেটা টোটালি ইউজ করা হয় হচ্ছে পারমিশনের জন্য এবং হচ্ছে পসিবিলিটির জন্য, রাইট? সো পসিবিলিটি কিভাবে? I may attend the festival in the next week. আমি নেক্সট উইকে ফেস্টিভ্যালে জয়েন করতে পারি, ডিপেন্ডস অন মি। আমি ফেস্টিভ্যালে জয়েন করব নাকি না করব সেটা সম্পূর্ণ আমার উপরে ডিপেন্ড করে। তারপর কি আছে? মে আই কাম ইনসাইড, আমি কি ভেতরে আসতে পারি? সো এখানে কি হলো? পারমিশন। আমি কি ভেতরে আসতে পারি? পারমিশন সিকিং এর কথা বলা হয়েছে। তারপর আমরা এরকম আরো অনেকগুলো বলতে পারি যে আই মে প্লে ফুটবল ইন দা আফটারনুন, এরকম আরো অনেক কিছু বলতে পারি। সো আমাদের যে বেসিক যে কনসেপ্টটা ক্যান আর মে, আমরা কি বুঝতে পেরেছি? ক্যান আর মে আমরা কোথায় ইউজ করে থাকি? ক্যান আমরা মেইনলি অ্যাবিলিটি প্রকাশের জন্য ইউজ করে থাকি, আর মে আমরা পসিবিলিটির জন্য ইউজ করে থাকি, কোনো একটা পসিবিলিটি প্রকাশের জন্য। তারপর আছে আমাদের ক্যান দিয়ে আমরা পারমিশনও চেয়ে থাকি, আবার মে দিয়েও সামটাইমস আমরা পারমিশনও চেয়ে থাকি। ওটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। সো আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো। সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দিস, অলরাইট? ওকে, আমাদের ক্লাস টাইম একেবারে শেষের দিকে। আমরা হচ্ছে চেয়েছিলাম আজকে আরেকটা কনসেপ্ট জেনে নিতে। আরেকটা কনসেপ্ট হচ্ছে আমাদের কি ছিল? সেটা হচ্ছে গিয়ে ক্যান আর কুড এর ডিফারেন্সটা। সো আমাদের এত শর্ট টাইমের মধ্যে we are not going to our next topic, alright? সো আমরা এত শর্ট টাইমের মধ্যে নেক্সট টপিকে যেতে চাচ্ছি না, আমরা নেক্সট টপিকটা ভালো করে নেক্সট ক্লাসেই জেনে যাব। সো এতটুকু জিনিস আমরা ভালো মতো বুঝি। এই এতটুকু জিনিস আমরা কি পুরোপুরি বুঝতে পেরেছি? একটু থামস আপ দিয়ে দেখাবো টিচারকে। অলরাইট, আমরা একটু তাহলে একজনের কাছে শুনতে চাই। থ্যাংক ইউ, সবাই থামস আপ দিয়েছেন, গ্রেট। তাহলে আমি একটু নাওয়ারের কাছে জানতে চাই। নাওয়ার, আমি একটা আনমিউট রিকোয়েস্ট দিয়েছি। নাওয়ার, তাহলে আমরা ক্যান মেইনলি কেন ইউজ করে থাকি আর মে কেন মেইনলি ইউজ করে থাকি একটু জানাবেন আমাদেরকে? যেটা বুঝেছি সেটাই বলবেন। ক্যান আমরা ইউজ করে থাকি কোনো কিছু আউট থেকে কোনো পারমিশন নেওয়ার জন্য, আর করে থাকি মানে আমি এটা করতেই পারবো, একেবারে সম্ভব, অ্যাবিলিটির জন্য। আর মে ইউজ করে আমরা মানে এটা করার সম্ভাবনা আছে, আর মে আমরা পারমিশনের জন্য ইউজ করি। অলরাইট, সো মে ক্যান দুটোই কিন্তু আমরা পারমিশনের জন্য ইউজ করে থাকি, না জন্য ও ইউজ করে থাকি। ঠিক আছে, মানে ওর পারমিশনের জন্য ইউজ করতে পারি, সেটা আমরা পরবর্তীতে আরো ভালো মতো জানবো যে কখন কিভাবে আমরা পারমিশনের জন্য ইউজ করে থাকি। সো মেইনলি যদি আমরা বলে থাকি ক্যান দিয়ে অ্যাবিলিটি আমরা প্রকাশ করে থাকি, আর মে দিয়ে পসিবিলিটি প্রকাশ করে থাকি মেইনলি। অলরাইট, সো আমরা নেক্সট ক্লাসে আরো ফার্দার এগুলো অনেক ছোট্ট সূক্ষ্ম বিষয় জানবো টু ইমপ্রুভ আওয়ার ইংলিশ, রাইট? তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা শেষ করছি আজকের ক্লাস। থ্যাংক ইউ। গুড আফটারনুন এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘরে বসে শিক্ষার পক্ষ থেকে আমি তৌহিদুল ইসলাম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের গণিত ক্লাসে। আমাদের সাথে যেখান থেকে যুক্ত হয়েছেন আশা করছি প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। যারা আমাদের এখানে নিয়মিত পার্টিসিপেন্ট রয়েছেন এবং ফেসবুক লাইভ থেকে আমাদের সাথে যারা কানেক্টেড হয়েছেন বা হচ্ছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাসটি। প্রথমেই আমরা একটু আলোচনা করতে চাচ্ছি আমাদের বিগত ক্লাসের একটি অ্যাসাইনমেন্ট নিয়ে। আমরা সকলেই বোধহয় জানি আমাদের একটি অ্যাসাইনমেন্ট ছিল। আমাদের গত ক্লাসে একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। আমরা অলরেডি একটি চ্যাপ্টার কিন্তু অলরেডি ডান করে ফেলেছি, যেটি ছিল আপনাদের বীজগণিতের চ্যাপ্টার 4.3। আচ্ছা, আমরা অনেকেই অ্যাসাইনমেন্টটি হয়তো জমা দিয়েছি বা অনেকেরই হয়তো কিছু প্রবলেমের কারণে আমাদের কাছে আসতে পারেনি। তবে যাদের অ্যাসাইনমেন্টগুলো আমি পেয়েছি তাদের মধ্যে সালমা আক্তার রয়েছে,
ফিয়াসা রয়েছে এবং তানজিম রয়েছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আমাদেরকে অ্যাসাইনমেন্টটি পাঠাতে পারছেন না, আপনারা যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন, যদি দয়া করে আমাদেরকে জানিয়ে দেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের প্রবলেমটিকে সলভ করে ফেলার জন্য। প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের কিছু খুঁটিনাটি ভুল নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। নাওয়ার আফতাহি সম্ভবত কিছু বলতে চাচ্ছিলে। নাওয়ার আফতাহি, আমি তোমাকে আনমিউট করছি। স্যার আমার বলে যে অ্যাড্রেসটা ইয়াহুতে রেজিস্টার করা ছিল, কিন্তু যখন জিমেইলে রেজিস্টার করছি আর কোনো মেসেজ আসে নাই। আচ্ছা ঠিক আছে, তুমি কি নতুন করে ইয়াহু মেইলের মাধ্যমে আমাদের ইয়াতে ফেসবুক থেকে রেজিস্ট্রেশন করেছো, তাই তো? স্যার জিমেইল দিয়ে রেজিস্ট্রেশন করেছো নতুন করে, তাই তো? স্যার ঠিক আছে, আমি চেষ্টা করব তোমাকে তোমার কাছে যেন অ্যাসাইনমেন্টটি আবার চলে যায় সেই ব্যবস্থা করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। ঠিক আছে, আপনারা যদি কেউ কোনো প্রবলেম ফেস করে থাকেন এখনো আমাদেরকে জানাতে পারেন। যারা ফেসবুক লাইভ থেকে কানেক্টেড রয়েছেন আপনারাও চাইলে কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ করতে পারতেন। যদি আপনারা কেউ অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকেন অবশ্যই আপনাদের জিমেইল অ্যাড্রেসটি আমাদেরকে আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া ছিল, অ্যাসাইনমেন্টের ভিতরে দুটি সৃজনশীল দেওয়া ছিল। আমরা কিন্তু সৃজনশীলগুলি অলরেডি আমাদের ক্লাস ওয়ার্কে করেছিলাম, তারপরেও আমরা অনেকেই কিছু খুঁটিনাটি ভুল করেছি। আমি প্রথমে একটু সেই খুঁটিনাটি ভুলগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। আমি আপনাদেরকে আমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া ছিল সেই অ্যাসাইনমেন্টটির যে স্লাইডটি, আমি সেই স্লাইডটি একটু ওপেন করছি। আমি সকলকে রিকোয়েস্ট করব, যদি আপনারা আমাদের অ্যাসাইনমেন্টটি দেখে থাকেন অবশ্যই আমাকে একটু থামস আপ দিয়ে জানাবেন। আমার স্লাইডটি কি দেখা যাচ্ছে? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। অ্যাসাইনমেন্টের ভিতরে যে প্রশ্নোত্তরগুলি ছিল এগুলো কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছিলাম, তো আমি আজকে একটু শর্টকাটে সামারি করে জাস্ট বলে দিচ্ছি। আপনারা চাইলে আমাদের ফেসবুক রেকর্ডেড লাইভ থেকে সেই ভিডিওগুলি নামিয়ে আপনারা চাইলে আবার একটু পুনরায় দেখে নিতে পারেন। এতে করে আপনাদের যে প্রবলেমগুলো হয়েছে বা ছোটখাটো যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো আপনারা নিজেরা সংশোধন করে নিতে পারবেন। আমাদের ক নাম্বার প্রশ্নটি এরকম ছিল, যেটি মূলত সবারই হয়েছে। একটি রাশি দেওয়া ছিল এবং সেখান থেকে বলা হয়েছে পদ সংখ্যা কয়টি এবং পদগুলো কি কি। এটি মূলত সকলেই পেরেছেন, সো এটি সম্পর্কে আমি কিছু বলছি না। খ নাম্বারটিও আমরা অলমোস্ট সকলেই পেরেছি, খ নাম্বারটিতে কোনো প্রবলেম ছিল না। নরমালি তিনটি রাশিকে আমরা নরমালি জাস্ট ক্যালকুলেশন করে দেব, যোগ করে দেব। আচ্ছা, এবার চলে আসি গ নাম্বারটি। গ নাম্বার প্রশ্নটিতে আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভুল করেছিলাম। যেই ভুলটা আমরা করেছি, এখানে একটি অনেক বড় বীজগাণিতিক রাশি আমাদেরকে দেওয়া ছিল, যেটি মূলত আপনাদের মূল বইয়ের অনুশীলনীর একটি সৃজনশীল, এবং বলা হয়েছিল দুটো মান দেওয়া ছিল এক্স এবং ওয়াই এর। বলা হয়েছিল এক্স এবং ওয়াই এর মান বসিয়ে এই বীজগাণিতিক রাশিটিকে সরল করতে। প্রশ্নটি একটু ভালো করে যদি আমরা মনোযোগ দিয়ে খেয়াল করতাম, ওখানে কিন্তু লেখা আছে এরকম যে বীজগাণিতিক রাশিটিকে সরল করে দেন তোমরা এক্স এবং ওয়াই এর মানটাকে বসাবে। অর্থাৎ প্রথম কাজটি কি? প্রথম কাজটি হচ্ছে আগে আমাদেরকে সরল করতে হবে। অর্থাৎ প্রথমেই আমরা যে কাজটি করব, নরমাল যে ক্যালকুলেশন গুলো আছে সেই ক্যালকুলেশন গুলোকে কমপ্লিট করব, এন্ড দেন আমরা ভ্যালুটা বসাবো এক্স এবং ওয়াই। বাট আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্টরা যে কাজ করেছি সেটা হচ্ছে প্রথমেই আমরা যে কাজটি করেছি মান বসিয়ে দিয়েছি, যেটি সম্পূর্ণ একটি রং ওয়ে। এইভাবে করলেও তোমাদের অ্যান্সারটি মিলবে। তোমরা যদি এখানে ডিরেক্ট মান বসিয়ে দাও তাও তোমাদের রিকোয়ার্ড অ্যান্সার আমাদের যেটা বের হয়েছে সেটা বের হবে, বাট প্রশ্নের কথাটার সাথে কিন্তু আমাদের অ্যান্সারটি যথোপযুক্ত হলো না। দ্যাটস ওয়াই আমাদের যে কাজটি করতে হবে, এই রকমের কোনো বড় বীজগাণিতিক রাশি দিয়ে কখনো যদি সরল করতে বলা হয়, আমরা প্রথমে যে কাজটি করব আগে সরলের কাজটি করব, অর্থাৎ আগে যোগ বিয়োগের কাজটি করব, এন্ড দেন তারপরে আমরা মানটি বসাবো। অর্থাৎ আমি এটি অলরেডি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, তারপরেও আমি একটু শর্টকাটে তোমাদেরকে সামারি করে দেখাচ্ছি। প্রথমে আমরা নরমালি ক্যালকুলেশন করে এই যে বীজগাণিতিক রাশিটি আমাদের রয়েছে এটির একটি অ্যান্সার বের করব। সেই অ্যান্সারটি হচ্ছে এমন 5x² - xy + 2y²। আমি আবারও বলছি, এটিকে যদি আমরা সরল করি তাহলে আমরা অ্যান্সারটি এমন পাচ্ছি 5x² - xy + 2y²। ব্যাপারটা হলো এরকম। আচ্ছা, এবার আমাদেরকে যে কাজটি করতে বলা হয়েছে, এবার বলা হয়েছে x এর মান 2 ধরতে হবে এবং y এর মানকে 1 ধরতে হবে।
আমরা যে অ্যান্সারটি মাত্র পেলাম সেই অ্যান্সারটির ভিতরে x এবং y এর মানটি বসিয়ে দেই, তাহলে আমরা এমনটা পাচ্ছি, আমরা এরকম পাচ্ছি, এবং যেটাকে ক্যালকুলেশন করলে আমাদের রিকোয়ার্ড অ্যান্সারটি চলে আসতেছে 20। এই ম্যাথটি মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমরা ভুল করেছি, এবং আমি আশা করছি আপনারা প্রত্যেকে এই ম্যাথটি আবার ঠিক করে নেবেন আমরা আজকের স্লাইডগুলি দেখে। এবং আপনাদের আরো একটি জিনিস ভুল ছিল, সেটি হচ্ছে, আমি একটু দেখাচ্ছি, আপনাদের আরো একটি স্লাইড ছিল, আরো একটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে পরের সৃজনশীল, সেকেন্ড সৃজনশীলটি। সেকেন্ড সৃজনশীলের ভিতরে পি কিউ আর তিনটি রাশি দেওয়া ছিল। পি কিউ আর তিনটি রাশি দিয়ে আমাদেরকে বলা হয়েছিল পি কিউ আর রাশিটির যোগফল নির্ণয় করার জন্য, এবং একটি প্রমাণ দেওয়া ছিল। আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট যে কাজটি করেছি, এই যে এরকম পি ইকুয়াল টু 7a + 5b + 6c দেওয়া ছিল, কিউ ইকুয়াল টু 3a - b + 9c দেওয়া ছিল, এবং আর ইকুয়াল টু -3c + 6b + 4a দেওয়া ছিল। বলা হয়েছিল এই তিনটি রাশি থেকে 2p - 3q + 5r এর মান বের করতে, অথবা 2p - 3q + 5r ইকুয়াল টু সামথিং প্রকাশ করার জন্য। এই জায়গাতে আমরা অনেক স্টুডেন্টরাই ভুল করেছিলাম। এখানেও সেই সেম ভুলটি আমরা করেছি, আমরা প্রথমেই মানটি বসিয়েছি। বাট আমাদেরকে মনে রাখতে হবে, এই রকমের কোন সরল অঙ্ক যদি আমাদের কখনো পরীক্ষায় আসে, আমরা আগে নরমাল ক্যালকুলেশন বা আগে সরলের কাজগুলো শেষ করব। সরলের কাজগুলিকে শেষ করার পরে গিয়ে তারপরে আমাদের যে কাজটি করতে হবে, যে মানটি দিবে সেই মানটি আমরা জাস্ট বসিয়ে দিব। আচ্ছা, তারপরে এই ম্যাথটি অলমোস্ট সকলের হয়েছে। এই ম্যাথটিও আমাদের সৃজনশীলের ভিতরে ছিল a = 1, b = 2 এবং c = 3। তাহলে 3a - b + 9c এর মান নির্ণয় করতে বলা হয়েছিল। এটি অলমোস্ট আমরা সকলেই কমপ্লিট করতে পেরেছি, সকলেরই অ্যান্সার হয়েছে। এরপরে আরো একটি ম্যাথ ছিল, সবার শেষের যে ম্যাথটি, সেই ম্যাথের স্লাইডটি আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু অপেক্ষা করবেন। এই যে ম্যাথটি, পি কিউ আর এর তিনটি মান দেওয়া ছিল, এবং বলা ছিল আমাদেরকে দেখাও যে পি প্লাস কিউ প্লাস আর, অর্থাৎ এই তিনটি রাশিকে যোগ করলে রাশিগুলোর যোগফল প্রথম রাশির দ্বিগুণের সমান হবে। এই ম্যাথটি আমরা সকলে মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভুল করেছি। আমি আবারও বলছি, 2 নম্বর সৃজনশীলের আমাদের অ্যাসাইনমেন্টটিতে যে 2 নম্বর সৃজনশীলটি দেওয়া ছিল, সেখানে তার গ নম্বর প্রশ্নটি এমন ছিল, প্রমাণ করো যে প্রদত্ত রাশিগুলোর যোগফল প্রথম রাশির দ্বিগুণের সমান। এইরকম কোন সৃজনশীলে যদি কোনো প্রশ্ন থাকে যোগের অঙ্কে, আমাদেরকে যেই কাজটি ডেফিনেটলি করতে হবে, আমি একটু আগেই অলরেডি বলে ফেলেছি, আগে কিন্তু আমাদেরকে সরলের কাজটি করতে হবে। এই ম্যাথটিও আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভুল করেছিলাম। এখানে নরমালি আমরা একটি জিনিস জাস্ট ইনক্লুড করে নিব, লেফট হ্যান্ড সাইড, কিংবা রাশিগুলোর যোগফল, যে কোনো একটা কিছু লিখে নেব। আমরা যদি রাশিগুলোর যোগফল লিখি এবং দেন যদি আমরা রাশিগুলিকে যোগ করি, সেটিকে নরমালি যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের ক্যালকুলেশনটি এমন পাচ্ছি আমরা। এমন পাওয়ার পরে এই যে আমরা অলরেডি এই পর্যন্ত কিন্তু আগের প্রিভিয়াস ক্লাস ওয়ার্কগুলিতে আমরা করেছিলাম। এখন কথা হচ্ছে এর পরে যে কাজটি করতে বলেছে, যে এই রাশিগুলিকে যোগ করলে আমরা যোগফলটাকে পাচ্ছি প্রথম রাশিটির দ্বিগুণের সমান। সেটি করার জন্য আমাদেরকে যেই কাজটি করতে হবে, এই সবগুলো ডিজিট থেকে আমরা দেখতে পাচ্ছি 14, 10, 12 প্রত্যেকটি নাম্বার কিন্তু জোড় সংখ্যা, এবং আমরা সকলেই জানি জোড় সংখ্যা প্রত্যেকটি নাম্বার 2 দ্বারা বিভাজ্য। যেহেতু জোড় সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য, তার মানে কি? তার মানেটা হচ্ছে আমরা এই তিনটি পদ থেকে 2 কমন নিতে পারি। এখন যে কাজটি করতে হবে, জাস্ট আমরা কমন নিব। যদি আমরা কমন নেই, তাহলে ব্যাপারটা এমন হচ্ছে 2 × 7a + 5b + 6c। আমরা অলরেডি আগে বলেছিলাম কমন নেওয়া বলতে মূলত ভাগ করা বোঝায়। কমন নেওয়া বলতে মূলত ভাগ করা বোঝায়, এবং ভাগ করলে 14 থেকে যদি আমরা 2 কমন নেই, 14 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 7। আবার 10 কে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি, আমরা কিন্তু পাচ্ছি 5। এরপরে 12 কে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি, আমরা কিন্তু পাচ্ছি 6। আচ্ছা, এবার আমরা জাস্ট লিখে দিব, সুতরাং প্রদত্ত রাশিগুলোর যোগফল প্রথম রাশির দ্বিগুণের সমান, অর্থাৎ ইকুয়াল টু দিয়ে 2p বসিয়ে দিব, এবং প্রশ্নে যে কথাটি লেখা ছিল জাস্ট ওই কথাটি আমরা লিখে দিব। আমরা এই দুটি সৃজনশীলের গ নাম্বার ম্যাথটিতে মূলত ভুল করেছিলাম। এই ম্যাথের ভুলগুলো কি আমরা বুঝতে পেরেছি সকলে? আমরা যে ভুলগুলো করেছিলাম, ভুলগুলো কি বুঝতে পেরেছি?
থ্যাংক ইউ সো মাচ। আমি রিকোয়েস্ট করব প্রত্যেককে আপনারা আমাদের রেকর্ডেড ফেসবুক লাইভ থেকে সুন্দর করে আবার দেখে প্রত্যেকটি ম্যাথ, প্রত্যেকটি সৃজনশীলের প্রত্যেকটি ম্যাথ সুন্দর করে আবার একটু অনুশীলন করবেন। দিস ইজ মাই রিকোয়েস্ট টু অল অফ ইউ। আমরা আজকে একটি নতুন চ্যাপ্টার শুরু করার কথা ছিল এবং সেই চ্যাপ্টারটি হচ্ছে আপনাদের পাটিগণিতের একটি চ্যাপ্টার, পাটিগণিত অধ্যায় 2 অনুপাত ও শতকরা নিয়ে। ঠিক আছে, চলুন তাহলে আমরা আমাদের আজকের নতুন চ্যাপ্টারটি শুরু করছি। আশা করছি আপনারা প্রত্যেকে আমার স্লাইডটি দেখতে পাচ্ছেন। যদি দেখতে পেরে থাকেন আমাকে একটু থামস আপ দিয়ে জানিয়ে দিন। আপনারা প্রত্যেকে আশা করছি আমাদের স্লাইডটি দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর অনুপাত ও শতকরা দ্বিতীয় অধ্যায়ে একটি চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটি নিয়ে। আমরা কি জানি অনুপাত জিনিসটি কি? আমরা কি কেউ জানি অনুপাত বলতে কি বোঝায়? আমরা কি সকলে জানি যে অনুপাত বলতে আমরা কি বুঝি? আচ্ছা, হয়তো আমরা সকলে জানি না। আমি দেখতে পাচ্ছি রোজাইনা জানে। হয়তো রোজাইনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি। রোজাইনা, আমি আপনাকে আনমিউট করেছি। রোজাইনা, আমি আপনাকে একটি আনমিউট করার রিকোয়েস্ট দিয়েছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ঠিক আছে, যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো আমি রোজাইনার সাথে কথা বলতে পারছি না। অনুপাত মূলত আসলে কি? অনুপাত বলতে মূলত বোঝানো হয় একটি ভগ্নাংশ। অনুপাত বলতে আমরা মূলত বুঝে থাকি একটি ভগ্নাংশ। আমরা নিশ্চয়ই সকলে ভগ্নাংশ চিনি। সকলে কি ভগ্নাংশ চিনি আমরা? জি, আমরা সকলে ভগ্নাংশ চিনি। অ্যাজ লাইক এমন 2 ভাগের 1 ভাগ, কিংবা 5 ভাগের 3 ভাগ, কিংবা 4 ভাগের 3 ভাগ। অর্থাৎ একটি নির্দিষ্ট বড় পরিমাণ থেকে ছোট একটি পরিমাণ নিলে সেটিকে প্রকাশ করার যে মাধ্যম, সেই মাধ্যমটিকে মূলত ভগ্নাংশ বলা হয়। আমি আবারও বলছি, একটি নির্দিষ্ট বড় কোনো অংশ থেকে ছোট কোনো অংশের পরিমাণটিকে প্রকাশ করার যে মাধ্যমটি, সেই মাধ্যমটিকে আমরা মূলত বলতে পারি অনুপাত বা ভগ্নাংশ। অ্যাজ লাইক 2 ভাগের 1 ভাগকে আমরা কিভাবে প্রকাশ করব? 2 ভাগের 1 ভাগকে আমরা এভাবে লিখব 1/2, অর্থাৎ উপরে 1 নিচে 2, যেটিকে আমরা মূলত বলি ভগ্নাংশ। ভগ্নাংশের উপরের মানটিকে বলা হয় লব এবং নিচের মানটিকে বলা হয় হর। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এবার আমাদের স্লাইডটি একটু দেখে নিচ্ছি। অনুপাত বলতে মূলত আমরা কি বুঝি? অনুপাত মূলত এক প্রকার ভগ্নাংশ। আমরা সকলেই জানি অনুপাত বলতে মূলত এক প্রকার ভগ্নাংশ বোঝানো হয়। ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশকে মূলত ভাগ করা বোঝায়। অর্থাৎ আপনাদেরকে যদি কখনো কোনো প্রশ্নে অনুপাত করতে বলা হয়ে থাকে, দ্যাট মিন্স আমরা বুঝে নিব এখানে আমাদেরকে ভাগ করতে বলা হয়েছে। আচ্ছা, 2 বা ততোধিক কোনো কিছু তুলনা করতে গেলে আমরা কিন্তু অনুপাত করে থাকি। আমি আবারও বলছি, 2 বা ততোধিক কোনো কিছু তুলনা করতে গেলে আমরা অনুপাত করে থাকি। আমরা দুটি জিনিসের মধ্যে তুলনা করছি, দ্যাট মিন্স আমরা এখানে একটি অনুপাতের মাধ্যমে প্রকাশ করতে পারি, যেটি অলরেডি আমি আপনাদেরকে বলে ফেলেছি। অনুপাতের খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, আমরা সকলেই মনে রাখবো। এটি আমরা পরবর্তীতে বিভিন্ন উদাহরণের মাধ্যমে দেখে নিব। আমরা জাস্ট এখন একটু বেসিক নলেজটা জেনে রাখবো। অনুপাতের 2টি অংশ থাকে, একটি প্রথম অংশ, একটি দ্বিতীয় অংশ। প্রথম অংশটিকে বলা হয় পূর্ব রাশি এবং দ্বিতীয় অংশটিকে বলা হয় উত্তর রাশি। আমি আবারও বলছি, অনুপাতের 2টো পার্ট থাকে, 2টো অংশ থাকে। প্রথম পার্টটিকে বলা হয় পূর্ব রাশি এবং দ্বিতীয় পার্টটিকে বলা হয় উত্তর রাশি। আচ্ছা, অনুপাত করা হয় সব সময় সমজাতীয় রাশি। সমজাতীয় দ্যাট মিন্স হোয়াট? সমজাতীয় মানে আমরা টাকার সাথে টাকার হিসাব করব, লোক সংখ্যার সাথে লোক সংখ্যার হিসাব করব, টি এর সাথে টি এর হিসাব করব। আমরা কিন্তু অনেক রকমের একক জানি। টাকা হতে পারে তোমার, সেটা কিলোগ্রামে হতে পারে, গ্রামে হতে পারে, মিটারে হতে পারে, মিলিমিটারে হতে পারে, অনেক কিছুই হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটি পার্টস আমরা মনে রাখবো, অনুপাত করতে হয় সব সময় সমজাতীয় বা একই রকমের রাশি। ভিন্ন ভিন্ন রাশির সাথে বা ভিন্ন জাতীয় রাশির সাথে কখনো অনুপাত করা যায় না। অনুপাতের কোনো একক নেই। কেন একক নেই সেই কারণটি আমি একটু পরে আপনাদেরকে বলছি। অনুপাতের কোনো একক নেই, অর্থাৎ অনুপাত প্রকাশ করতে গেলে আমরা টাকা বা টি কিংবা গ্রাম
এরকম কোনো কিছুই কখনো লিখবো না। আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি কিউট বেবির ছবি দেখা যাচ্ছে। এই বেবির বয়স সাপোজ আমরা ধরে নিচ্ছি 15 কেজি বা 15 কেজি। আমরা ধরে নিচ্ছি এই ছোট্ট বেবিটির ভর 15 কেজি। আচ্ছা, আবার এখানে খুব বয়স্ক একজন ব্যক্তি দেখতে পাচ্ছি, তাই না? আমরা এখানে একজন বয়স্ক ব্যক্তির ছবি দেখতে পাচ্ছি। নিশ্চয়ই এই বয়স্ক ব্যক্তির ওজন এই ছোট বাচ্চার চেয়ে অনেক বেশি হবে, তাই তো? সেটাই তো হওয়া উচিত। আচ্ছা, এখন এই বয়স্ক ব্যক্তির ওজন যদি হয় আমাদের এরকম 75 কেজি, আমি আবারও বলছি, ছোট্ট বাচ্চাটির বা ছোট্ট বেবিটির বয়স হচ্ছে 15 কেজি এবং একজন বয়স্ক ব্যক্তির ভর হচ্ছে 75 কেজি। যদি দুই রকমের বয়সের দুজন ব্যক্তির ভর বা ওজন দুই রকম ভাবে দেওয়া থাকে, প্রশ্নটি হচ্ছে এই দুইজনের অনুপাত করলে কত হবে? এই দুইজনের অনুপাত করলে কত হবে আমরা দেখে নিচ্ছি। আমরা মাঝখানে একটি চিহ্ন দেখতে পাচ্ছি, একটি চিহ্ন দেখতে পাচ্ছি। এই চিহ্নটিকেই মূলত বলা হয় অনুপাত চিহ্ন। আমরা সকলেই মনে রাখবো এই চিহ্নটিকে বলা হয় অনুপাত চিহ্ন, যেটিকে মূলত আমরা উচ্চারণ করার সময় উচ্চারণ করে থাকি এইভাবে, ইস টু, ইস টু, এস টি ও, টু। অর্থাৎ অনুপাত চিহ্নটিকে আমরা টু এর মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন এই দুইজনের বয়সকে যখন আমরা অনুপাত করব তখন আমরা এইভাবে লিখব 15:75। অনুপাতের একটি কমন ক্যারেক্টারিস্টিক্স মনে রাখতে হবে, অনুপাতের মধ্যে যে দুটো পার্ট থাকে সেই দুটো পার্টের মধ্যে যে দুটো সংখ্যা থাকবে, এই সংখ্যাগুলোকে যদি কখনো আমরা দেখি একই রকমের সংখ্যা দ্বারা ভাগ করা যায়, একই রকমের সংখ্যা দ্বারা ভাগ যায় দুটো সংখ্যাকেই, তাহলে ভাগ করে আমাদের অনুপাতটিকে সব সময় ছোট করে লিখতে হয়। দিস ইজ রুলস। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব? এই স্টুডিকে প্রথমেই ডিভাইড করে দিলাম 15/75। আমি আগেই বলেছি স্টু করা বা অনুপাত করা মানে ভাগ করা বোঝায়। সো সেটিকে আমরা এভাবে লিখতে পারি 15/75। এখন আমরা দেখতে পাচ্ছি 15/75 এর মধ্যে কিন্তু একটি কাটাকাটি যায়, যেহেতু দুটো নম্বরের শেষেই 5 ডিজিটটি আছে, তার মানে 15 এবং 75কে 5 দ্বারা ভাগ যায়। আমরা যদি 15 এবং 75কে 5 দ্বারা ভাগ করি আমরা পাচ্ছি এরকম একটি ভগ্নাংশ 1/5। অর্থাৎ 15:75কে অনুপাত করলে হচ্ছে 1:5, 1:5। যেহেতু আমরা এখানে একই রকমের দুটো জিনিসের অনুপাত করছি, তাহলে উপরেও যদি আমরা কেজি লিখি, নিচেও যদি আমরা কেজি লিখি, উপরের কেজি এবং নিচের কেজি কিন্তু কাটাকাটি চলে যায়। এন্ড দ্যাটস দ্য রিজন অনুপাতের কোনো একক নেই। এই কারণেই, যেহেতু উপরে এবং নিচে একই রকমের জিনিস থাকলে আমরা জানি কাটাকাটি চলে যায়, এই কারণে কিন্তু অনুপাতের কোনো একক নেই। আমি আশা করছি এই পর্যন্ত আমরা সকলে বুঝতে পেরেছি। আমরা কি সকলে বুঝতে পেরেছি অনুপাতের মূল বেসিকটি কি, অনুপাত আমরা কিভাবে করব? থ্যাংক ইউ সো মাচ। আমি আশা করছি আমরা পরবর্তী ক্লাসে অনুপাতের আরো বিস্তারিত অনেক রকমের বেসিক জিনিস আছে, সেগুলো নিয়ে আমরা আপনাদের সাথে ডিসকাশন করতে পারবো। অনুপাতের অনেক ছোট 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 অনেক বেসিক রয়েছে। আজকে আমরা জাস্ট প্রাইমারি একটি ধারণা দিলাম মূলত অনুপাত জিনিসটা কি। আমরা আগামী ক্লাসে আরো নতুন জিনিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আমরা সকলেই ভালো থাকবো, সুস্থ থাকবো এবং যেই ভুলগুলো আমরা করেছিলাম আজকে সেই ভুলগুলো শুধরিয়ে নিব। আল্লাহ হাফেজ।